বিনোদিনী দেবী সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। সে তার নতুন বৌমার জন্য পাতলা রুমালি রুটি এবং হালকা মশলা দেওয়া তড়কা বানায়। কিন্তু তার নতুন বৌমা পরমা মোটেই হালকা মশলার রান্নাবান্না পছন্দ করে না। পরমা সবসময় ঝাল ঝাল এবং মশলাদার খাবার খেতেই পছন্দ করে। অন্যদিকে বিনোদিনী দেবী এবং তার পরিবার অত্যন্ত স্বাস্থ্য সচেতন হওয়ায় তারা একদমই ঝাল এবং মশলাদার খাবার খায় না। মা, আপনি কোন দোকান থেকে এই খাবারটা আনিয়েছেন? এত বাজে খাবার আমি জীবনে কখনো খাইনি। ইস, এমন সাদা সাদা তরকারি! দোকানদার মনে হয় খুব কিপটে, তরকারিতে সামান্য ঝালও দিতে পারেনি। এরকম খাবার খাওয়ার থেকে বাড়িতে রান্না করে খাওয়া অনেক ভালো। আরে, আমি খাবার কিনে আনতে যাব কেন? আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই রুমালি রুটি আর তড়কা বানিয়েছি। এরকম রুটি তড়কা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর আমাদের বাড়িতে কিন্তু এরকম ঝাল মশলা ছাড়া সাদা সাদা তরকারি রান্না বান্না হয়। আমাদের বাড়িতে কখনোই তুমি ঝাল মশলাদার খাবার পাবে না। শাশুড়ি মায়ের কথা শুনে পরমা বড্ড বিপদে পড়ে। কারণ বিয়ের আগে পরমা মোটেই জানতো না তার শ্বশুরবাড়িতে এরকম ঝাল ছাড়া ফিকে খাবার খাওয়া হয়। অন্যদিকে পরমার বাপের বাড়িতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা ৩-৪ রকমের ঝাল তরকারিতে না হলে খাওয়াই হয় না। এ কি জ্বালাই পড়লাম রে বাবা! হায় রে, রাহুলদের বাড়িতে এরকম ফিকে খাবার খাওয়া হয়। এখন আমি কি করব? লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, বাবা মাকে তো এই সমস্যার কথা বলতেও পারবো না। কিন্তু এখন এই খাবারগুলো তো আমার গলা থেকে নামছেও না। পরমা মনে মনে এরকমই ভাবতে থাকে। কিছুক্ষণের জন্য তার শাশুড়ি মা সেখান থেকে চলে গেলে পরমা তখনই রান্নাঘরে ছুটে যায়। কিন্তু সে রান্নাঘরে একটাও ঝাল কিংবা লঙ্কার কৌটো খুঁজে পায় না। তাই পরমার সেদিন ঝাল খাবার খাওয়া হয় না। সেদিন থেকে পরমা লক্ষ্য করে তার শ্বশুরবাড়িতে প্রত্যেক দিনই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে এরকমই ফিকে খাবার দাবার খাওয়া হয়, যা দেখে পরমা একেবারে বিরক্ত হয়ে ওঠে। শোনো না রাহুল, আমি তো ঝাল ছাড়া একটুও খাবার খেতে পারি না। তুমি বাজার থেকে আমার জন্য ঝাল এনে দেবে। আমি তরকারিতে ঝাল মিশিয়ে খাবার খাবো। এভাবে অসুস্থ রোগীদের মতো আমি ফিকে খাবার খেতে পারছি না, বিশ্বাস করো। আরে, তোমার মাথা খারাপ নাকি? আমাদের পরিবারের সবারই ঝালে অ্যালার্জি। তুমি যখন রান্নাবান্নায় ঝাল দেবে, সেই ঝালের গন্ধ শুকলে আমরা সকলে অসুস্থ হয়ে যাই। তাই আমরা মোটেই আমাদের শরীরে রিস্ক নিতে পারবো না। তুমি কদিন আমাদের মতো সাদা সাদা খাবার খাও, তাহলে তোমারও খাবার অভ্যাস হয়ে যাবে। এই বলে রাহুল অফিসে চলে যায়। যা দেখে পরমা বুঝতে পারে শ্বশুরবাড়িতে থেকে সে কিছুতেই ঝাল খাবার খেতে পারবে না। কিন্তু কয়েকদিন ধরে ঝাল খাবার না খেয়ে পরমার যেন ভীষণই অস্বস্তি বোধ হয়। তাই পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠেই পরমা কাউকে কিছু না বলেই বাপের বাড়িতে চলে যায়। আরে পরমা, তুই এখানে এমন সময়? আগে থেকে ফোন করে জানিয়ে আসলি না কেন? তাছাড়া তুই তো এত ভোরবেলা ঘুম থেকে উঠিস না। আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠেই বাড়িতে চলে এলি যে? না না মা, কিছু না। আসলে কালকে রাতে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই ভোরবেলাতেই চলে এলাম। তুমি আমাকে এখন একটু বেশি করে গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে পরোটা বানিয়ে দাও তো। তোমার হাতে ঝাল পরোটা খুব মিস করছিলাম, কারণ তোমার হাতের পরোটা না খেলে আমার একটুও ভালো লাগে না। ও তাই বল। এক কাজ কর, তুই একটু নিজের ঘরে গিয়ে রেস্ট কর। এত সকালবেলা তো তোর ওঠার অভ্যাস নেই। আমি তোকে কিছুক্ষণের মধ্যেই ঝাল পরোটা আর ঝাল ঝাল কষা মাংস রান্না করে দিচ্ছি। মায়ের কথা শুনে পরমা খুবই খুশি হয় আর সে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরমা যেহেতু শ্বশুরবাড়িতে কাউকে কিছু না জানিয়েই বাপের বাড়িতে চলে আসে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে তারা পরমাকে না খুঁজে পেয়ে ভীষণই চিন্তায় পড়ে। রাহুল বারে বারে পরমাকে ফোন করলেও পরমা তখন ঘুমিয়ে থাকায় সে কিছুতেই ফোন রিসিভ করতে পারে না। পরমা তো কিছুতেই ফোন ধরছে না। তোমরা ঠিক জানো তো যে পরমা বাজারে যায়নি? আমি তো কিছুতেই বুঝতে পারছি না এত ভোরবেলায় ও কোথায় গেল। পরমা তো এখানকার বাজারও চেনে না। ও এখন কোথায় যেতে পারে বলো তো? একবার না হয় প্রতিবেশীদের জিজ্ঞাসা করে আসি, হয়তো কেউ মর্নিং ওয়াকে গিয়ে বৌমাকে কোথাও যেতে দেখলে বলতে পারবে। বৌমা এরকম বাড়ি থেকে উধাও হয়ে যাবে কি করে? এই বলে বিনোদিনী দেবী তাদের প্রতিবেশীদের বাড়িতে গিয়ে পরমার খোঁজ করতে শুরু করে, কিন্তু কেউই পরমার কোনো হদিস দিতে পারে না।
যার ফলে বিনোদিনী দেবী এবং তার পরিবার ভীষণই কান্নাকাটি শুরু করে দেয়। অন্যদিকে পরমা মায়ের বাড়িতে বসে খুবই আনন্দ করে ঝাল ঝাল মাংস এবং ঝাল পরোটা খেতে থাকে। আচ্ছা মা, তোমরা তো সবাই বৌদিকে এত খোঁজাখুঁজি করলে, বৌদি একবার বাপের বাড়িতে গেছে কিনা সেটা দেখেছো? হয়তো বৌদির মায়ের বাড়ির জন্য মন খারাপ করছিল, তাই বৌদি কাউকে কিছু না বলেই মায়ের বাড়িতে চলে গেছে, এরকমও তো হতে পারে। দিশার কথা শুনে তখনই বিনোদিনী দেবী এবং রাহুল পরমার মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এমন সময় পরমাকে নিজের মায়ের বাড়িতে বসে খাবার খেতে দেখে তারা ভীষণ পরিমাণে অবাক হয়। পরমা, আমি তোমাকে কতবার ফোন করেছি, কিন্তু তুমি একবারও ফোন ধরছিলে না কেন? তাছাড়া তুমি বাপের বাড়িতে আছো, এটা আমাদের বলে আসতেই তো পারতে। আমরা তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। চলো বাড়ি ফিরে চলো। রাহুলের কথা শুনে পরমার আবার ফিকে খাবারের কথা মনে পড়ে। না না, আমি তোমার সঙ্গে শ্বশুর বাড়িতে যাব না। তোমাদের বাড়িতে ঝাল ছাড়া ফিকে খাবার দাবার রান্না হয়, আমার ওরকম খাবার খেতে মোটেই ভালো লাগে না। তোমাদের বাড়িতে ওরকম ফিকে খাবার খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই তো আমি বাড়িতে চলে এসেছি। আমি এখন বাপের বাড়িতে থাকবো, তুমিও আমার সঙ্গে আমার বাপের বাড়িতেই থাকো। আমি তোমাদের বাড়িতে থাকলে আমার বাড়িকে দেখবে? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, বলো? তখন কি তুমি দেখোনি যে আমি ফিকে খাবার খাই নাকি ঝাল খাবার খাই? ঠিক আছে, তোমার যখন এতই ঝাল খাবার খেতে পছন্দ, আমি তোমাকে বাইরে থেকে ঝাল খাবার এনে দেবো। এভাবেই রাহুল কোনো রকমে পরমাকে বুঝিয়ে শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু রাহুল আবার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ায় সে পরমাকে কিছুতেই বাইরে থেকে ঝাল খাবার কিনে এনে দেয় না। উফ, এবার মনে হচ্ছে মায়ের বাড়িতে গিয়েই থাকতে হবে। আমার এরকম ঝাল ছাড়া খাবার খেতে একটুও ভালো লাগছে না। তার উপর আবার এই বাড়িতে ঝাল ঝাল খাবার রান্না করাও নিষেধ। রাহুল আমাকে ভুলভাল বুঝিয়ে বাড়িতে নিয়ে চলে এলো। এই বলে পরমা আবার তার বাপের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে মায়ের হাতে তৈরি করা ঝাল খাবার খেয়ে সে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে। এভাবেই মাঝে মধ্যে পরমা তার বাপের বাড়িতে ঝাল খাবার খাওয়ার জন্য যাওয়া আসা করতে থাকে। এমনই একদিন সকালবেলা ঘুম থেকে উঠে রাহুল এবং তার পরিবার পরমাকে বাড়িতে খুঁজে পায় না। উফ খোকা, তুই কোন মেয়েকে বিয়ে করে আনলি বলতো? কথাই কথাই বাপের বাড়িতে চলে যাচ্ছে। আর এই সংসারে রান্নাবান্না করবে কে? আমার তো বয়স হয়েছে, আমি তো আর প্রত্যেক দিন ভোরবেলা উঠে তোর জন্য খাবার দাবার বানাতে পারি না। এই শুনে রাহুল তখনই পরমাকে ফোন করে বলে, পরমা, আবার তুমি ঝাল খাওয়ার জন্য বাপের বাড়িতে চলে গেছো, তাই তো? আরে, তুমি যদি এরকম প্রায় দিনই বাপের বাড়িতে যেতে থাকো, তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? তুমি আমাদের বাড়িতে ফিরে এসো। রাহুলের কথা শুনে পরমা কিছুতেই শ্বশুর বাড়িতে ফিরে যেতে চায় না। কি হলো পরমা, তোর শ্বশুর বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? তুই হঠাৎ করে বাড়ি ফিরে যেতে চাইছিস না কেন? আমাকে বল, কি সমস্যা হয়েছে? আরে না না মা, সেরকম কিছু নয়। আসলে তোমার জামাই ফোন করে বলছে ও ঝাল ঝাল ফ্রোজেন পরোটা আর লাল লাল মাটন কষা খেতে চাই। তুমি এখনই 1 কেজি ঝাল ঝাল ফ্রোজেন পরোটা বানিয়ে দাও, আর তার সাথে 3 কেজি মাটন কষা। আমি আজকে আমার শ্বশুরবাড়ির সবাইকে তোমার হাতে ঝাল ঝাল পরোটা আর মাটন কষা খাওয়াবো। এই শুনে রূপা দেবী অত্যন্ত খুশি হয়। সে তখনই অতিরিক্ত পরিমাণে ঝাল দিয়ে মাটন কষা এবং ফ্রোজেন পরোটা বানিয়ে দেয়। পরমা সেই খাবারগুলো নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে, কিন্তু সেই খাবারগুলো শুধুমাত্র পরমা একাই খেয়ে শেষ করে দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন পরমার মা ফোন করে জানায় আজকে সে মেয়ের শ্বশুর বাড়িতে ঘুরতে যাবে, কিন্তু যা শুনে পরমা খুবই চিন্তায় পড়ে। এ বাবা, মা যদি আজকে আমার বাড়িতে আসে তাহলে কি হবে? মা তো কিছুতেই আমার শ্বশুর বাড়িতে রান্না করা ওই ফিকে খাবার কিছুতেই খেতে পারবে না। আমি তো মায়ের জন্য আলাদা করে ঝাল খাবারও রান্না করতে পারবো না। তাছাড়া ঝালে যে কারোর অ্যালার্জি আমি তো বাবার জন্মেও শুনিনি। কিন্তু এখন তো মনে হচ্ছে বাড়িতে সবাই ঘুমাচ্ছে, তাই আমি চাইলে মায়ের জন্য ঝাল ঝাল খাবার রান্না করতেই পারি। এই ভেবে পরমা তার মাকে বলে, হ্যাঁ মা, তুমি তো একবারও আমার শ্বশুর বাড়িতে আসোনি, তুমি বরং আজকে আমার শ্বশুর বাড়িতে চলে এসো। আজকে আমি তোমাদের সবাইকে ঝাল ঝাল রান্না বান্না করে খাওয়াবো। আচ্ছা বেশ, আমি তোদের বাড়িতে যাওয়ার জন্য তোর প্রিয় ঘোস্ট পেপার, কাশ্মীরি লঙ্কা, শিমলা মরিচ আরও বেশ কয়েক রকমের লঙ্কা কিনে রেখেছি। এই শুনে পরমা খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই পরমার মা দামি দামি লঙ্কা নিয়ে পরমার শ্বশুর বাড়িতে এসে হাজির হয়।
পরমা সেই লঙ্কাগুলো নিয়ে তখনই রান্নাঘরে চলে যায়। সে ভালো করে লঙ্কা ফোড়ন দিয়ে চিকেন কষা, লাল পোলাও, মাটন মশলা ইত্যাদি অনেক কিছু রান্নাবান্না করে। কিন্তু পরমা যখন সেই খাবারগুলো রান্না করে তখন সেই লঙ্কার ঝাঁজ সারা বাড়ির মধ্যে ছড়িয়ে পড়ে, যার ফলে বিনোদিনী দেবী এবং দিশার হঠাৎই ঘুম ভেঙে যায় আর ঝালের গন্ধে তাদের যেন শ্বাস বন্ধ হয়ে আসে। মাগো, মরে গেলাম, আমার ভীষণ গা চুলকাচ্ছে, চোখের মধ্যে যেন কি জ্বলছে। ওরে বাবারে বাবা, আমি থাকতে পারছি না, আমি এখনই মরে যাব মনে হচ্ছে। কেউ আমাকে হসপিটালে নিয়ে চল। বৌমা, ও বৌমা। মা, আমি শ্বাস নিতে পারছি না, আমার খুব দম বন্ধ হয়ে আসছে, আমি আর থাকতে পারছি না মা, আমার খুব শরীর খারাপ করছে। রাহুলেরও একই রকম ভাবে চোখ, নাক, মুখ, গলা ইত্যাদি চুলকাতে শুরু করে। এমন সময় পরমা তার শ্বশুরবাড়ির লোকেদের এরকম অবস্থা দেখে একেবারে আকাশ থেকে পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় পরমা এবং তার মা দুজনে মিলে তখনই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। আপনার শ্বশুরবাড়ির লোকেদের সবারই ঝালে ভীষণ পরিমাণে অ্যালার্জি আছে। আপনি সঠিক সময়ে ওদেরকে হসপিটালে না নিয়ে এলে হয়তো ওদের জীবন সংকট হতে পারত। ও, বুঝলাম, তোর শ্বশুরবাড়িতে সবার ঝালে অ্যালার্জি আছে বলেই তুই বারে বারে বাপের বাড়িতে চলে যেতিস। না, তোর মোটেই কিন্তু এরকম ঝাল দিয়ে রান্নাবান্না করা উচিত নয়। দেখলি তো আজকে কত বড় একটা কাণ্ড হয়ে গেল। মা, তুমি তো জানো আমি ঝাল ছাড়া মোটেই খেতে পারি না। এই কদিন শ্বশুরবাড়িতে থেকে ফিকে খাবার খেয়ে খেয়ে আমার ভীষণ শরীর খারাপ করছে, তাই তো আমি বারে বারে বাপের বাড়িতে ছুটে যেতাম। কিন্তু আজকে যা ঘটলো তাতে হয়তো আমি আর কোনোদিনও ঝাল খেতে পারবো না। এই বলে পরমা খুবই কান্নাকাটি করতে শুরু করে। ঠিক আছে, তুমি যখন এত বেশি ঝাল খেতে পছন্দ করো, আমি তোমাকে আমাদের বাগানে একটা রান্নাঘর করে দেবো। তুমি সেই রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করে আসবে, তাহলে ওই রান্নার ঝাঁজ আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করবে না, আর তুমি আনন্দ করে ঝাল খাবারও খেতে পারবে। রাহুলের কথা শুনে পরমা খুবই খুশি হয়। কয়েকদিনের মধ্যেই রাহুলের পরিবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। এরই মধ্যে রাহুল তাদের বাগানে একটা আলাদা রান্নাঘর তৈরি করে দেয়, যেখানে পরমা নিজের মতো ঝাল খাবার রান্নাবান্না করে খেতে পারে। লাবণী দেবী তার 5 ছেলের সঙ্গে বাস করে। সে এক অনেক বড় ইন্ডাস্ট্রির মালকিন ছিল। তার বড় 2 ছেলে তুহিন এবং রোহিত একটা অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক টাকা স্যালারির বিনিময়ে চাকরি করত। লাবণী দেবীর 2 ছেলে সুস্থ স্বাভাবিক হলেও তার বাকি 3 ছেলে নিখিল, রাজু এবং বল্টু, এরা 3 জনই জন্ম থেকে প্রতিবন্ধী ছিল। এরা হাঁটাচলা করতে পারত না, আর নাই বা কোনো কথা বলতে পারত, কিন্তু ওরা সবকিছু বুঝতে পারত আর ইশারা করে কথা বলার চেষ্টাও করত। লাবণী দেবী তার প্রতিবন্ধী ছেলেদের বিয়ে নিয়ে খুব চিন্তায় থাকত, কারণ তাদের বড় 2 ছেলেকে যে কোনো মেয়ে বিয়ে করতে চাইলেও তার প্রতিবন্ধী ছেলেদের জন্য কোনো মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একদিন লাবণী দেবী এক ঘটক মশাইকে তাদের বাড়িতে ডাকে। আসুন আসুন ঘটক মশাই, কেমন আছেন বলুন। আমি তো ভালো আছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার প্রতিবন্ধী ছেলের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না। তবে বড় 2 ছেলে তুহিন আর রোহিতের জন্য খুব ভালো 2টো মেয়ের সন্ধান পেয়েছি। এই যে ফটো দেখুন। না না, এটার আর কোনো দরকার পড়বে না, আমি অন্য কিছু ভেবেছি। আমার কাছে আমার 5 ছেলে সমান, ওদের 5 জনকেই আমি সমপরিমাণ ভালোবাসি। 2 ছেলের বিয়ে দেব আর বাকি 3 ছেলেকে এভাবেই সারা জীবন দুঃখ কষ্ট দেব, এটা আমি করতে পারবো না। হ্যাঁ সেটাই তো, দুঃখ আমারও, কিন্তু আপনি কি ভেবেছেন শুনি? আমি আমার 5 ছেলের বিয়ে একটা মেয়ের সঙ্গেই দেব, মানে আমার 5 ছেলের বউ একজনই হবে, যে আমার 5 ছেলেকে সমানভাবে ভালোবাসবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কোনো মেয়ে 5 ছেলেকে একসঙ্গে বিয়ে করবে কেন, তাও আবার 5 ভাইকেই? আপনি ভেবেচিন্তে বলছেন তো কথাগুলো? আমি অনেক ভেবেচিন্তেই বলছি। আজকাল টাকা দিলে সব হয়। যে মেয়ে আমার 5 ছেলেকে বিয়ে করবে তাদের পরিবারকে আমি অনেক টাকা দেব, যত টাকা দাবি করবে তত টাকাই দেব, কিন্তু আমার শর্ত একটাই, আমার 5 ছেলেকে সমানভাবে দেখতে হবে। ঠিক আছে, আমি সন্ধান শুরু করছি। কোনো খোঁজ পেলে নিশ্চয়ই জানাবো আপনাকে। হ্যাঁ, তার আগে 10,000 অ্যাডভান্স করুন। এই বলে ঘটক মশাই সেখান থেকে চলে যায়। লাবণী দেবী তার 5 ছেলের জন্য একই পাত্রী চাই বলে পেপারে বিজ্ঞাপন ছাপানোর ব্যবস্থা করে। শুধু তাই নয়, সে চারিদিকে বিজ্ঞাপন এবং লিফলেট ছাপানোর ব্যবস্থা করে। এসব দেখে লাবণী দেবীর বড় 2 ছেলে তুহিন এবং রোহিত খুব রেগে যায়।
মা, তুমি এসব কি করছো বলো তো? আমাদের 5 ভাইয়ের বিয়ে তুমি একটাই মেয়ের সঙ্গে দেবে? এটা আবার কি ধরনের মজা হচ্ছে আমাদের সঙ্গে? হ্যাঁ, সারা জায়গায় সবাই শুধু আমাদেরকে নিয়েই তো আলোচনা করছে। হ্যাঁ মা, তুমি দয়া করে সব বন্ধ করো। পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে 5 ভাইকে একসঙ্গে বিয়ে করবে। তুমি ভাইদের কথা ভাবতে গিয়ে কেন আমাদের জীবন নষ্ট করছো? বাহ, তোরা শুধু নিজেদের কথাই ভেবে নিলি। হ্যাঁ, তোরা আলাদা আলাদা বিয়ে করে আলাদা আলাদা বউ নিয়ে সংসার করবি, আর আমার প্রতিবন্ধী 3 ছেলের কি হবে একবারও ভেবেছিস? আমি যখন মারা যাব তখন ওদেরকে কে দেখবে বল? ওদের কে সেবা যত্ন করবে? মা, এটা কোনো কথা হলো? আমরা কাজের লোক রেখে নেব, একটা নয় 3টে কাজের লোক রাখবো। আর আমাদের দুজনের বউ, মানে ওদের বৌদিরাও তো থাকবে, ওদের বৌদিরাও তো ওদেরকে দেখবে, তাই না? না, দেখবি না। বউয়ের মতো সেবা যত্ন কেউ করতে পারবে না। সে যতই ভালো বৌদি হোক না কেন, বাড়িতে কেউ না থাকলে কাজের লোক তো সবসময় ফাঁকি মারে। দেখিস না তোরা যদি আমার কথা মতো বিয়ে না করিস তাহলে আমি তোদের দুজনকে ত্যায্যপুত্র করে দেব, আর আমার সম্পত্তি থেকেও বঞ্চিত করব। লাবণী দেবীর কথা শুনে তুহিন ও রোহিত কিছু না বলে সেখান থেকে চলে যায়। সব জায়গায় খবর ছাপানোর পরও লাবণী দেবী কোনো মেয়ের সন্ধান পায় না। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন তাদের বাড়িতে রুমকি নামে একটি মেয়ে আসে। হ্যাঁ বলো, কে তুমি? কি চাই তোমার? আমার নাম রুমকি। আমি খবরের কাগজে আপনাদের পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখে এসেছি। আমি আপনার 5 ছেলেকে বিয়ে করতে রাজি আছি। তার বদলে আমাকে 1 কোটি টাকা দিতে হবে। তবে হ্যাঁ, 1 কোটি টাকা দিলেই হবে না, সেই সঙ্গে আমার একটা শর্ত মেনে নিতে হবে। 1 কোটি কেন? আমি তোমাকে প্রয়োজনে 2 কোটি টাকা দেব, কিন্তু এর মাঝখানে আবার শর্ত আসছে কেন? আমার শর্ত হলো এটাই যে আমি আপনার 5 ছেলের সঙ্গে বিয়ে করার পর 2 বছর পর্যন্ত আলাদা থাকতে চাই। 2 বছর আলাদা থাকবে? সেটা আবার হয় নাকি? আমার ছেলেরা এটা মেনে নেবে না কখনোই। আমাদের কোনো অসুবিধা নেই মা, আমরা 2 বছর আলাদাই থাকবো। কিন্তু মা, আমরা 2 ভাই এনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। ঠিক আছে, যা, এর সঙ্গে তোদের কি বলার আছে বলে নে। আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। আপনি আমাদের 5 ভাইকে বিয়ে করতে রাজি হচ্ছেন কেন? আপনি জানেন তো আপনি কি করতে চলেছেন? আমার মায়ের কথা শুনে নিজের জীবনের জলাঞ্জলি দেবেন না, এখনো সময় আছে, ভেবে দেখুন। হ্যাঁ, আমার মা টাকার বিনিময়ে আপনাকে কিনে নিতে চাইছে। সারা জীবন আপনাকে দাসীর মতো আমাদের 5 ভাইয়ের জন্য খেটে যেতে হবে। আপনি পারবেন তো? হ্যাঁ পারবো, আমি সব পারবো। আপনাদের মায়ের কথা শুনে আমি করছি না কিছু। আমার 1 কোটি টাকার খুবই দরকার। আমি তাই জন্য বিয়েটা করতে রাজি হয়েছি। 1 কোটি টাকা নিয়ে আপনি কি করবেন বলুন তো? আপনার জীবন বড় নাকি 1 কোটি টাকা বড়? এই মুহূর্তে আমার কাছে টাকা বেশি ইম্পর্টেন্ট। আমার বাবার এক কঠিন রোগ ধরা পড়েছে। বাবার হার্টের অপারেশন আমাদের দেশে হবে না। বাবাকে নিয়ে জার্মানিতে যেতে হবে। ওখানে হার্ট অপারেশন করতে 1 কোটি টাকা লাগবে। আমি আমার বাবার জীবন বাঁচানোর জন্যই আপনাদের 5 ভাইকে বিয়ে করতে রাজি হয়েছি। ঠিক আছে, সবই বুঝলাম। আপনি তবে বাধ্য হয়ে এসব করছেন, কিন্তু আপনার 2 বছর আলাদা থাকার ব্যাপারটা তো বুঝলাম না। ওটা আমি এখন বলতে পারবো না, সময় হলে সব জানতে পারবেন আপনারা। রুমকি 1 কোটি টাকা নিয়ে তার মাকে দিয়ে দেয় এবং 5 ছেলেকে বিয়ে করে নেয়। বিয়ের পর বৌমা, আমি অফিসে যাচ্ছি, আমার ছেলেদের খেয়াল রাখবে। মা, আপনি খাবেন না? খেয়ে যান কিছু। আমি তো সবার জন্য ব্রেকফাস্ট রেডি করেছি। তুহিন আর রোহিতকেও ডেকেছি, ওরা ফ্রেশ হয়ে খেতে আসবে। ওদের সঙ্গে আপনিও খেয়ে নিন। এটা শুনে লাবণী দেবী খুব খুশি হয়। আচ্ছা, বলেছো যখন খেয়েই যাই। আজকে অনেক বছর পর বাড়িতে ব্রেকফাস্ট করব। আমি এত চাপে থাকি যে বাড়ি থেকে কখনো খেয়ে যেতেই পারি না আমি। ওই তো তুহিন আর রোহিত এসে গেছে। হ্যাঁ, তোমরাও বসে খেয়ে নাও। কে কি খাবে বলো, আমি দিচ্ছি। না না, আমরা নিয়ে যাচ্ছি, তুমিও খেয়ে নাও আমাদের সঙ্গে। না না, তোমরা খাও। নিখিল, বল্টু, রাজু ওদের 3 জনকে খাইয়ে দিয়ে আমি তারপর খাবো। ওদের খাইয়ে দেওয়ার লোকটা এখনো আসেনি। কাজের লোকটা এলে তুমি দাঁড়িয়ে থেকে দেখে নিও ঠিকভাবে খাওয়াচ্ছি কিনা। না না মা, কাজের লোক এসেছিল, আমি ওদের কাজে আসতে বারণ করে দিয়েছি। আমি আজ থেকে ওদের 3 জনকে নিজের হাতে করে খাইয়ে দেব। যতই হোক ওরাও তো আমার বর হয়। বৌমা, আমি ভেবেছিলাম তুমি শুধুই টাকার লোভে আমার ছেলেদের বিয়ে করছো, কিন্তু তুমি এত ভালোভাবে তোমার দায়িত্ব পালন করবে আমি কখনো ভাবিনি। আচ্ছা, আমি এবার আসছি, আমার দেরি হচ্ছে। এই বলে লাবণী দেবী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রুমকি খাবার নিয়ে তার প্রতিবন্ধী বরগুলোকে খাওয়াতে চায়। সে খুবই ভালোবেসে বাচ্চাদের মতো করে বলে ওঠে, ট্যান, এই দেখো, আমি তোমাদের জন্য খাবার এনেছি। অনেক কিছু বানিয়েছি, দেখো, আলু পরোটা আছে, এগ টোস্ট আছে,
ব্রেড আছে, জুস আছে, কে কি খাবে দেখি তো। রুমকির কথা শুনে তাদের তিন ভাইয়ের মুখে হাসি ফোটে। সে তাদের সবাইকে পেট ভরে খাইয়ে দেয়। রুমকি তাদেরকে দেখে বুঝতে পারে যে তাদের সঙ্গে কেউ কথা বললে তারা খুবই আনন্দ পায়। লাবণী সারাদিন ওদের সঙ্গে সময় কাটাতো। তাদের নানান রকম গল্পের বই পড়ে শোনাতো, নানান রকম জোকসও বলতো। তার তিন প্রতিবন্ধী বর এগুলো খুব এনজয় করত। রুমকি এটাও লক্ষ্য করে যে তারা কথা বলার চেষ্টা করে কিন্তু কথা বলতে পারে না। সে তাদের তিনজনকে ডাক্তার দেখাবে বলে ঠিক করে। ওদের ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই বৌমা। আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কেউ ওদের সুস্থ করতে পারেনি, আর কেউ পারবেও না কখনো। মা, আমার কেন জানি মনে হয় ওরা একদিন ঠিক সুস্থ হয়ে যাবে। আমাদের কোনো ভালো ডাক্তার দেখাতে হবে। দেখো বৌমা, আমি আগে বেশ কয়েকবার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। বরং ওদের জন্য আমার ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়েছে। আর আমার কাছে এখন একটুও সময় নেই এসব ফালতু কাজ করার, যেগুলো করে আলটিমেটলি কিছু হবে না, শুধুই সময় নষ্ট। তুমি দেখো, তুমি যদি পারো তাহলে যা খুশি করতে পারো। রুমকি তুহিন এবং রোহিতের সাহায্যে নিখিল, রাজু এবং বল্টুকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাদের চেক আপ করে এবং অনেকগুলো টেস্ট করার পর বলে, এদের জন্মগত কোনো রোগ নেই, ছোটবেলা থেকে এদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। এ কি বলছেন ডাক্তারবাবু? এটা কি করে সম্ভব? আমার ভাইদের ঘুমের ওষুধ কে খাওয়াবে? সেটা আপনারা ভেবে দেখুন। এদের দেখাশোনা কে করতো আগে সেটা বলুন। আপনার মা? না না, মা নয়। মা তো অলওয়েজ ইন্ডাস্ট্রি নিয়েই ব্যস্ত। আমি আর রোহিত আমাদের ঠাকুমার কাছে মানুষ হয়েছি। ঠাকুমা মারা যাওয়ার পর আমার তিন ভাইয়ের জন্ম হয়। মা ইন্ডাস্ট্রি নিয়ে ব্যস্ত থাকায় আমার মা ওদের দেখাশোনা করার জন্য কাজের লোক রেখেছিল। ও বুঝলাম, তাহলে এটাও হতে পারে ওই কাজের মাসি নিজের দায়িত্ব থেকে মুক্তি অথবা নিজেদের কাজ কমিয়ে নেওয়ার জন্যই আপনার ভাইদের ঘুমের ওষুধ খাওয়াতো। বছরের পর বছর এমন চলতে থাকায় ওদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব নিস্তেজ হয়ে গেছে। এমনকি লাস্ট 10 দিন আগে ওদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। তাহলে আমাদের ভাইগুলোর এই অবস্থা আমাদের কাজের মাসি করেছে। আমি ওকে ছাড়বো না। ডাক্তার বাবু, এদের সুস্থ করার উপায় বলুন আপনি। এদের সুস্থ হতে অনেক সময় লাগবে, বছর খানেক তো লাগবেই। এদের প্রপার কেয়ার দরকার। আপনাদেরকে এদের সঙ্গে সময় কাটাতে হবে, এদেরকে ভালো রাখতে হবে, এদের সঙ্গে কথা বলতে হবে, কথা বলা শেখাতে হবে। একদম বাচ্চাদের সঙ্গে মায়েরা যেমন ব্যবহার করে ঠিক তেমনই করতে হবে, তাহলে অবশ্যই সুস্থ হয়ে উঠবে এরা। রুমকি, তুহিন এবং রোহিত ডাক্তারের কথা মতো তার ভাইদেরকে সুস্থ করে তোলার জন্য নিজেদেরকে নিয়োজিত করে ফেলে। এভাবে 1 বছর কেটে যায়। আস্তে আস্তে নিখিল, রাজু ও বল্টু সুস্থ হয়ে ওঠে। তারা সুস্থ হওয়ার পর রুমকির সঙ্গে তাদের বিয়ে মেনে নিতে পারে না এবং সবাই অন্য মেয়েদের বিয়ে করার কথা বলে। তুহিন ও রোহিতও তাদের ভাইদের সঙ্গে সহমত পোষণ করে। লাবণী দেবী অনেক ভেবেচিন্তে তুহিনের সঙ্গে নতুন করে রুমকির বিয়ে দেয় আর বাকি 4 ছেলেকে অন্য 4টে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এভাবেই 5 ভাই তাদের বউদের নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।